বন্ধুরা, তোমরা কি জানো ভারতের স্বাধীনতা সংগ্রামের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল যে সংগঠনটা, সেই সংগঠনটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেস থেকে কম বেশি বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন থাকেই। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আজকের ক্লাসটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে জাতীয় কংগ্রেস থেকে যত কনফিউশন তোমাদের আছে সব দূর হয়ে যাবে। সেই সাথে সাথে বিভিন্ন পরীক্ষাতে জাতীয় কংগ্রেস থেকে যে কোনো ধরনের কোশ্চেন থাকলে তোমরা তা অ্যাটেন্ড করে আসতে পারবে। হ্যালো বন্ধু, আমি অর্পণ স্বাগত জানাই বিশ্বাস কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ভারতের জাতীয় কংগ্রেসের বেসিক কিছু ইনফরমেশন। তারপরে আমরা দেখব ভারতের জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ কিছু অধিবেশন, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগ পরীক্ষাতে জাতীয় কংগ্রেসের অধিবেশন থেকেই কোশ্চেন থাকে। এবং সবার লাস্টে গিয়ে আমরা দেখব ভারতের জাতীয় কংগ্রেস থেকে রেলের গ্রুপ ডি পরীক্ষাতে বিগত বছরগুলোতে যে ধরনের কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করে দিই। সবার প্রথমে আমরা দেখব ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়, কে প্রতিষ্ঠা করেন এবং কোথায় প্রতিষ্ঠা হয়। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কবে? 28শে ডিসেম্বর 1885 সালে। এটি প্রতিষ্ঠা হয় হচ্ছে মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের অডিটোরিয়ামে। এটি প্রতিষ্ঠা করেন হচ্ছে অ্যালান অক্টেভিয়ান হিউম, হিউম। ইনি হচ্ছে একজন রিটায়ার্ড ব্রিটিশ আইসিএস অফিসার। এনাকে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয় কাকে? অ্যালান অক্টেভিয়ান হিউমকে। মনে রাখবে এটা। এখানে আরেকটা পয়েন্ট তোমরা মনে রাখবে, পরীক্ষার সময় তোমাদের অনেক সময় গুলিয়ে যায়, এই জন্য আমি তোমাদেরকে এই পয়েন্টটা বলে রাখছি। ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয় কাকে? অ্যালান অক্টেভিয়ান হিউমকে। আর যদি বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে তার অ্যান্সার কি হবে? ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর, মনে রাখবে। আচ্ছা, ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন তার প্রথম সভাপতি কে ছিল? তার প্রথম সভাপতি ছিল হচ্ছে ডব্লিউ.সি. ব্যানার্জি, অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি। ইনি হচ্ছে একজন কলকাতার বিশিষ্ট আইনজীবী। জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তার প্রথম অধিবেশনে মোট প্রতিনিধি সংখ্যা ছিল হচ্ছে 72 জন। আর এই 72 জন প্রতিনিধিরা ছিল হচ্ছে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ও আইনজীবী। এরা বিভিন্ন প্রদেশ থেকে এসেছিল। এদের ভিতরে উল্লেখযোগ্য ছিল হচ্ছে দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। যদিও প্রথম যখন প্রতিষ্ঠা হয়েছিল জাতীয় কংগ্রেস তখন সুরেন্দ্রনাথ ব্যানার্জি অংশগ্রহণ করেনি, কিন্তু পরে উনি জাতীয় কংগ্রেসে অংশগ্রহণ করেছিল। আর কে ছিল? জাস্টিস গোবিন্দ রানাডে। জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হচ্ছে ইংরেজ সরকারের সঙ্গে আলোচনা করে ভারতীয়দের প্রশাসনিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা, রাজনীতিতে ভারতীয়দের অংশগ্রহণ বাড়ানো, ভারতীয়দের ঐক্যবদ্ধ করে জাতীয়তাবোধ সৃষ্টি করা, আর শিক্ষা ও সংস্কারের প্রসার করা। জাতীয় কংগ্রেসের সূচনা থেকে 1947 সালে ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত জাতীয় কংগ্রেস মোট 3টি ধাপে হয়েছিল বা 3টি যুগে হয়েছিল। প্রথমে ছিল হচ্ছে নরমপন্থী যুগ। এদের সময়কাল হচ্ছে কত? 1885 থেকে 1905 সাল। আর এই যুগের নেতাদের ভিতরে উল্লেখযোগ্য ছিল হচ্ছে দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে প্রমুখ। এখান থেকে তোমাদের এরকম ধরনের কোশ্চেন থাকে যে নিম্নোক্ত কোন নেতা নরমপন্থী নেতা নয়, অথবা এরকমও থাকে নিম্নোক্ত কোন নেতা নরমপন্থী নেতা। এই জন্য এগুলো মনে রাখবে। এই নরমপন্থী নেতাদের কাজ কি ছিল? নরমপন্থী নেতাদের কাজ ছিল হচ্ছে ব্রিটিশ সরকারের কাছে আবেদন ও দরখাস্তের মাধ্যমে সংস্কার দাবি করা। অর্থাৎ এরা কোনো আন্দোলন করতো না, এরা কি করতো? ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন দরখাস্ত করত এবং আবেদন করত। চরমপন্থী যুগ, এদের সময়কাল হচ্ছে 1905 থেকে 1919 সাল। এবং এই চরমপন্থী নেতাদের ভিতরে উল্লেখযোগ্য ছিল বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল
লালা লাজপত রায়। আমরা এদেরকে একসঙ্গে লাল বাল পাল বলেই চিনি। চরমপন্থী নেতারা কোনো আবেদন নিবেদন করতো না ইংরেজদের কাছে, এরা আন্দোলন করত। স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, স্বরাজের দাবি, এগুলো এরা করত। এরপরের যে যুগটা হচ্ছে সেটা হচ্ছে গান্ধী যুগ। গান্ধী যুগ এর সময়কাল কত? 1919 সাল। আর এর নেতা হচ্ছে স্বয়ং মহাত্মা গান্ধী। জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়ে মহাত্মা গান্ধী বেশ কিছু আন্দোলন করেছিলেন। আমি এর পরে একটা যখন ভিডিও বানাবো, সেই পরের ভিডিওতে আমি তোমাদেরকে মহাত্মা গান্ধী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং মহাত্মা গান্ধী যে সমস্ত আন্দোলনগুলোর সাথে যুক্ত ছিল সেই আন্দোলনগুলো আমি আলোচনা করব। আমি এখানে সংক্ষেপে বলছি। তো মহাত্মা গান্ধী যখন জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়েছিল তখন উনি প্রধান তিনটি আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েছিল। একটা হচ্ছে কি অসহযোগ আন্দোলন, যেটা হয়েছিল 1920 সালে। এটাকে ইংরেজিতে বলা হয় নন কোঅপারেশন মুভমেন্ট। মনে রাখবে এটা, নন কোঅপারেশন মুভমেন্ট। দ্বিতীয় কোনটি? দ্বিতীয় হচ্ছে সিভিল অবিডিয়েন্স আন্দোলন। সরি, এটা সিভিল ডিসঅবিডিয়েন্স হবে, সিভিল ডিসঅবিডিয়েন্স লিখে রাখো, সিভিল ডিসঅবিডিয়েন্স। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট মানে হচ্ছে আইন অমান্য আন্দোলন। কবে হয়েছিল? 1930 সালে। ভারত ছাড়ো আন্দোলন, এটা কবে হয়েছিল? 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলন, এটাকে ইংরেজিতে বলা হয় কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। মনে রাখবে এগুলো, ইংরেজি নামগুলো কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা, ঠিক আছে? পরীক্ষার সময় অনেক সময় এরকম অসহযোগ আন্দোলন না দিয়ে তোমাদেরকে এরকম দিয়ে দিতে পারে যে নন কোঅপারেশন মুভমেন্ট গান্ধীজি কবে করেছিল, সেক্ষেত্রে কিন্তু তোমরা মুশকিলে পড়ে যাবে। সেই জন্য ইংরেজি নামগুলো মনে রাখবে। আচ্ছা, এইবার 1947 সালে স্বাধীনতার পরে কংগ্রেস ভারতের শাসক দল হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। আর প্রথম প্রধানমন্ত্রী ছিল হচ্ছে কে? জওহরলাল নেহেরু। এরপরে আমরা দেখব কংগ্রেসের বিভিন্ন অধিবেশনগুলি। আমি যেগুলো মুখে বলছি বা লিখে দিচ্ছি সেগুলোই তোমরা খাতায় নোট করবে। তার কারণ এই যে তোমরা যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকে অনেক ডেটা ভুল আছে, সেগুলোই আমি তোমাদেরকে কারেকশন করে দিচ্ছি। তো সবার প্রথমে যে অধিবেশনটা হয়েছিল জাতীয় কংগ্রেসের, সেটা কবে হয়েছিল? আমি একটু আগে বলেছি 1885 সালে মুম্বাইয়ে হয়েছিল। আর এর প্রথম সভাপতি ছিল হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। আর প্রথম অধিবেশনে প্রতিনিধিত্ব করেছিল 72 জন প্রতিনিধি। দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল, কবে হয়েছিল? দ্বিতীয় অধিবেশন হয়েছিল হচ্ছে 1886 সালে। এটা হয়েছিল কলকাতায়। আর এর সভাপতি ছিল হচ্ছে দাদাভাই নৌরোজি। আর দ্বিতীয় অধিবেশনে প্রতিনিধিত্ব করেছিল 436 জন প্রতিনিধি। অনেক সময় ডিপ কোশ্চেন থাকলে এই ধরনের কোশ্চেন থাকে যে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কতজন প্রতিনিধি প্রতিনিধিত্ব করেছিল, তখন সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে 436 জন। আচ্ছা, দাদাভাই নৌরোজি সম্পর্কে একটু সংক্ষেপে বলে রাখি। দাদাভাই নৌরোজি হচ্ছে প্রথম ভারতীয় যিনি ব্রিটিশদের সংসদের সদস্য পদ পেয়েছিলেন, ঠিক আছে? দাদাভাই নৌরোজির বিখ্যাত একটা লেখা বই আছে, সেই বইটার নাম হচ্ছে পোভার্টি পোভার্টি অফ আনব্রিটিশ আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। এটা হচ্ছে দাদাভাই নৌরোজির একটা বিখ্যাত লেখা বই। আর এই বইতে ইনি একটা থিওরির কথা বলেছেন, সেটার নাম হচ্ছে ড্রেন অফ ওয়েলথ। ড্রেন অফ ওয়েলথ, যেটাকে বাংলায় বলছে সম্পদের বহির্নির্গমন। ড্রেন অফ ওয়েলথ, এই তত্ত্বটা দিয়েছেন হচ্ছে দাদাভাই নৌরোজি, যেটার বাংলা হচ্ছে সম্পদের বহির্নির্গমন। অর্থাৎ এখানে এই বইটাতে উনি বলেছেন যে ব্রিটিশরা ভারতের সম্পদগুলো কিভাবে নিয়ে যাচ্ছে, সেই বিষয়টাই বলা আছে
এই বইতে, এবং এই থিওরির মাধ্যমে উনি সেটাই বোঝাতে চেয়েছেন। আচ্ছা, এরপরে জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন হয়েছিল কবে? তৃতীয় অধিবেশন হয়েছিল হচ্ছে 1887 সালে। কোথায় হয়েছিল জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন? এটা হয়েছিল হচ্ছে মাদ্রাজে। আর এর সভাপতি ছিল হচ্ছে সৈয়দ বদরুদ্দিন তায়েবজি। ইনি হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি, ফার্স্ট মুসলিম ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট বা সভাপতি হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। ঠিক আছে, মনে রাখবে, এটা পরীক্ষায় ইম্পর্টেন্ট। চতুর্থ অধিবেশন হয়েছিল হচ্ছে জাতীয় কংগ্রেসের 1888 সালে। ফোর্থ অধিবেশন 1888 সালে হয়েছিল। আর এটা কোথায় হয়েছিল? এলাহাবাদ। এলাহাবাদে হয়েছিল। আর এর সভাপতি হচ্ছে জর্জ ইউইল। ইনি হচ্ছে প্রথম ইংরেজ সভাপতি। ঠিক আছে, প্রথম ইংরেজ, ফার্স্ট ইংরেজ প্রেসিডেন্ট ছিল কে? জর্জ উইল। জাতীয় কংগ্রেসের ফার্স্ট ইংরেজ সভাপতি ছিল হচ্ছে জর্জ ইউইল, মনে রাখবে। আচ্ছা, এখানে আরেকটা সাল মনে রাখবে জাতীয় কংগ্রেসের, সেটা হচ্ছে 1892 সাল। 1892 সাল। অনেক সময় তোমাদেরকে এরকমও কোশ্চেন করে যে উমেশচন্দ্র ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি কত সালে হয়েছিল বা কোন অধিবেশনে হয়েছিল, এরকম কিন্তু কোশ্চেন থাকে। তো এই জন্যই 1892 সালটা মনে রেখো। 1892 সালে এলাহাবাদের অধিবেশনে উমেশচন্দ্র ব্যানার্জি দ্বিতীয়বার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। দাদাভাই নওরোজি 1893 সালে দ্বিতীয়বার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। কোথায়? কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। দাদাভাই নওরোজি থেকে এরকম কোশ্চেনও আসে যে দাদাভাই নওরোজি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কতবার হয়েছিলেন? তো অ্যান্সার হবে হচ্ছে 3 বার। দাদাভাই নওরোজি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন 3 বার। একবার কত সালে? 1886 সালে প্রথমবার। কোথায় হয়েছিল? কলকাতাতে হয়েছিল। দ্বিতীয়বার 1893 সালে। কোথায় বললাম? লাহোর। আর তৃতীয়বার হচ্ছে 1906 সাল। আমি এটা পরে বলছি, 1906 সালে কলকাতা অধিবেশনে হয়েছিল। ঠিক আছে, কলকাতা অধিবেশন এরও একটা গুরুত্বপূর্ণ, এই সালটা খুব গুরুত্বপূর্ণ সাল। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1893 সাল হয়ে গেল। এইবার আমরা দেখব হচ্ছে 1895 সাল। সুরেন্দ্রনাথ ব্যানার্জি একজন উল্লেখযোগ্য নেতা, এই জন্য আমাদের এই সালটা মনে রাখতে হবে যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল 1895 সালে পুনা অধিবেশনে। ঠিক আছে, আচ্ছা, 1896 সালও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1896 সাল, এই সালে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনটা হয়েছিল কোথায়? কলকাতাতে হয়েছিল। আর এর সভাপতি হচ্ছে রহিমতুল্লাহ। ঠিক আছে, আর এই অধিবেশনে প্রথমবারের জন্য বন্দে মাতরম গানটা গাওয়া হয়, মনে রাখবে। 1896 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন কে? রহিমতুল্লাহ। আর প্রথমবারের জন্য বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল এই অধিবেশনে। ঠিক আছে, আচ্ছা, বন্দে মাতরম গানটার রচয়িতাকে আমরা প্রত্যেকেই জানি। বন্দে মাতরম গানটার রচয়িতা হচ্ছে বা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, বন্দে মাতরম গানটা এটা নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে। এটাও পরীক্ষায় আসে। আনন্দমঠ উপন্যাস কার লেখা? বঙ্কিমচন্দ্রের লেখা। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটা লেখা হয়েছিল 1882 সালে। এটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে সালটা আমাদের দরকার সেটা হচ্ছে 1905 সাল। 1905 সালে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? বেনারসে। আর এর সভাপতিত্ব কে করেছিল? গোপালকৃষ্ণ গোখলে। আর এই অধিবেশনে কি আলোচনা হয়েছিল? বঙ্গভঙ্গের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। এই জন্যই আমাদের 1905 সাল মনে রাখতে হবে যে 1905 সালে কি হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। বঙ্গভঙ্গ আন্দোলন। এই বঙ্গভঙ্গ আন্দোলন এটা কে করেছিল? লর্ড কার্জন।
তখন ভারতের গভর্নর ছিল হচ্ছে লর্ড কার্জন। লর্ড কার্জন দেখলো যে বাংলাকে যদি ভাগ করা হয় একদিকে প্রশাসনিক কাজকর্মে সুবিধা হবে, সেই সাথে সাথে বাংলা ছিল হচ্ছে বিপ্লবীদের প্রাণকেন্দ্র। বাংলার মানুষদের জাতীয়তাবোধ সবার প্রথমে হয়েছিল। সেই জন্য লর্ড কার্জন দেখলো যে বাংলাকে যদি ভাগ করা হয় তাহলে কি হবে, ওরা দুর্বল হয়ে যাবে এবং বাংলাকে শাসন করতে খুব সুবিধা হবে। সেই জন্য লর্ড কার্জন কি করলো, ঘোষণা করলো। কবে ঘোষণা করলো? 20শে জুলাই, 20শে জুলাই 1905 সালে ঘোষণা করলো যে বাংলা ভাগ করা হবে। আর এটা কার্যকর হয় হচ্ছে 16ই অক্টোবর, 16ই অক্টোবর 1905 সাল। এই 16ই অক্টোবর 1905 সালে বাংলা দুই ভাগ হয়ে যায়, একটা পূর্ববঙ্গ, একটা পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গটা এখন বর্তমান বাংলাদেশ নাম হয়েছে। যাই হোক, তো এই 16ই অক্টোবর এই তারিখটা আমাদের মনে রাখতে হবে। কারণ কি, এই 16ই অক্টোবর তখন বাংলা ভাগ হয়েছিল। আর এই বাংলা ভাগ হওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিল এই 16ই অক্টোবর 1905 সালে। দুই বাংলার মানুষদের ভেতরে যাতে সম্প্রীতি বজায় থাকে, সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 16ই অক্টোবর 1905 সালে রাখি বন্ধন উৎসব চালু করেছিল। আর কি হয়েছিল, এই 16ই অক্টোবর সারা দেশ জুড়ে অরন্ধন দিবস পালন করা হয়। মানে বাংলা ভাগ হয়ে যাচ্ছে সেই একটা দুঃখে, সেই দুঃখের কারণে সারা দেশে অরন্ধন দিবস পালন করা হয়। ঠিক আছে। 1906 সাল এই জন্যই ইম্পর্টেন্ট। আমি আগেও বলেছিলাম যে 1906 সালে দাদাভাই নৌরোজি কলকাতা অধিবেশনের তৃতীয়বারের জন্য ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। আর এই জন্য বিখ্যাত 1906 সাল, এটা পরীক্ষায় খুব আসে যে প্রথমবারের জন্য স্বরাজের প্রস্তাব ওঠে কোন অধিবেশনে, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার স্বরাজের প্রস্তাব ওঠে। তো এটা হবে হচ্ছে কলকাতা অধিবেশনে, 1906-এর কলকাতা অধিবেশনে। অর্থাৎ 1906 সালের কলকাতা অধিবেশনে প্রথমবারের জন্য স্বরাজের প্রস্তাব ওঠে। এটা মনে রাখবে। স্বরাজ, আরেকটা কথা আছে কিন্তু, পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতা, সেটা হচ্ছে লাহোর অধিবেশনে 1929 সালে, সেটা আমি পরে আলোচনা করছি। একটা হচ্ছে স্বরাজ আর একটা হচ্ছে পূর্ণ স্বরাজ। স্বরাজ, স্বরাজের প্রস্তাব ওঠে হচ্ছে 1906 সালের কলকাতা অধিবেশনে। আর পূর্ণ স্বরাজের প্রস্তাব ওঠে বা পূর্ণ স্বরাজের দাবি ওঠে বা পূর্ণ স্বাধীনতার দাবি ওঠে, সেটা হচ্ছে লাহোর অধিবেশনে 1929 সালে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে অধিবেশনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1907 সালের সুরাট অধিবেশন। সুরাট অধিবেশনে এর সভাপতি ছিল হচ্ছে রাসবিহারী ঘোষ। আর এই সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের চরমপন্থী আর নরমপন্থীর বিভাজন হয়েছিল। এটাও পরীক্ষায় আসে বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে যে এরকম ভাবে কোশ্চেন থাকে যে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী আর নরমপন্থী বিভাজন হয়েছিল? 1907 সালের সুরাট অধিবেশনে। আর এর সভাপতি কে ছিল? এর সভাপতি ছিল হচ্ছে রাসবিহারী ঘোষ। এরপরে আমরা দেখব হচ্ছে 1909 সাল। 1909 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? লাহোরে। আর এর সভাপতি ছিল হচ্ছে মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য ছিল হচ্ছে 1909 সালের লাহোর অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি। 1909 সাল এই জন্যই আমাদের মনে রাখতে হবে যে এই এই সালে 1909 সালে একটা আইন পাশ হয়েছিল। সেই আইনটার নাম হচ্ছে ভারতীয় কাউন্সিল আইন। এর অন্য আর একটা নাম আছে, এর অন্য একটা নাম হচ্ছে কি, মার্লেমেন্টো আইন বা মার্লেমেন্টো সংস্কার। কি বললাম? কত সালে? 1909 সালে মার্লেমেন্টো সংস্কার। তৎকালীন ভারতের সচিব ছিলেন হচ্ছে মার্লে, আর মিন্টো হচ্ছে তৎকালীন ভাইসরয়। ঠিক আছে। এদের দুইজনকে নিয়েই এই আইনটা হয়েছিল। নাম হয়েছে কি? মার্লে মিন্টো। এই মার্লে মিন্টো সংস্কার আইনটা কি সেটা আমাদের একটু জানতে হবে। মার্লে মিন্টো সংস্কার আইন, এটা হচ্ছে, এই আইনে বলা হয় যে জাতীয় কংগ্রেসের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা ধর্মের ভিত্তিতে হবে। ঠিক আছে। মানে সাম্প্রদায়িকতার ভিত্তিতে হবে
নির্বাচন। এই জন্যই লর্ড মিন্টোকে ভারতের সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলীর জনক বলা হয়। মনে রাখবে এটা, ভারতের সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলীর জনক বলা হয় লর্ড মিন্টোকে। ঠিক আছে, এরপরে আমাদের দেখতে হবে হচ্ছে 1911 সাল। 1911 সাল আমাদের এই জন্যই জানতে হবে, কারণ কি পরীক্ষায় কোশ্চেন এরকম থাকে যে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের জন্য জনগণ মন গাওয়া হয়। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 1911 সালের কলকাতা অধিবেশনে। আর এর সভাপতি কে ছিল? সভাপতি ছিল হচ্ছে বিষণ্ণ নারায়ণ ধর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, অবশ্যই মনে রাখবে। 1911 সালে আরো কিছু ঘটনা ঘটেছিল, সেগুলো আমাদের মনে রাখতে হবে। কি হয়েছিল 1911 সালে? 1911 সালে হয়েছিল বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ হয়েছিল। ঠিক আছে, বঙ্গভঙ্গ রদ হয়েছিল। বঙ্গভঙ্গ হয়েছিল আমি একটু আগে বলেছি কত সালে? 1905 সালে 16ই অক্টোবর কার্যকর হয়েছিল। আর বঙ্গভঙ্গ রদ হয়েছিল হচ্ছে কত সালে? 1911 সালে 12ই ডিসেম্বর। ঠিক আছে, 12ই ডিসেম্বর। তৎকালীন রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবারে এসে বঙ্গভঙ্গ রদের কথা বলেন। কে বললাম? পঞ্চম জর্জ। পঞ্চম জর্জ। ঠিক আছে, পঞ্চম জর্জ দিল্লি দরবারে এসে বঙ্গভঙ্গ রদের কথা বলেন। সেই সাথে সাথে পঞ্চম জর্জ আরেকটা কথা ঘোষণা করেছিল, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আজ থেকে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হবে। ঠিক আছে, তো কি কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় কত সালে? এটাও তোমাদের জানা হয়ে গেল। 1911 সালে কত? 12ই ডিসেম্বর বললাম। ঠিক আছে, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় ভারতের 1911 সালে 12ই ডিসেম্বর। আচ্ছা, এই জনগণ মন এটা গাওয়া হয়, যদি তারিখটা তোমাদের জানতে হয়, তারিখটা হচ্ছে 27শে ডিসেম্বর। ঠিক আছে, 1911 সালের 27শে ডিসেম্বর। এরপরে আমরা দেখে নেব কত সাল? এরপরে দেখবো আমরা হচ্ছে 1916 সাল। এটাও খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। 1916 সাল। 1916 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? লখনৌতে। আর এর সভাপতি ছিল হচ্ছে অম্বিকা চরণ মজুমদার। মনে রাখবে বন্ধুরা, অম্বিকা চরণ মজুমদার জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে সভাপতি হয়েছিল। আর এই অধিবেশনে লখনৌ চুক্তি হয়েছিল। লখনৌ চুক্তি। ঠিক আছে, লখনৌ চুক্তিটা কি? যে মুসলিমরাও মানে মুসলিম লীগও ভারতের জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়ে যৌথ অধিবেশন করেছিল, যাতে একসাথে মিলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা যায়। সেই জন্যই কিন্তু 1916 সাল ইম্পর্টেন্ট। তাহলে লখনৌ চুক্তি হয়েছিল কত সালে? 1916 সালে। এবং লখনৌ অধিবেশনে মুসলিম লীগ ভারতের জাতীয় কংগ্রেসের সাথে যৌথ অধিবেশনে এসেছিল। ঠিক আছে, এটা মনে রাখবে। আর সভাপতি ছিল হচ্ছে অম্বিকাচরণ মজুমদার। 1916 সালে আরো একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে হোম রুল আন্দোলন। হোম রুল আন্দোলন। আর এটা কে করেছিল? হোম রুল আন্দোলন বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক। তোমরা লিখে নাও, কারণ আমার পেনটা একটু লিখতে সমস্যা হচ্ছে, এই জন্য আমি পুরো লিখতে পারছি না। বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, হোম রুল আন্দোলনের প্রচলন করেছিলেন হচ্ছে বাল গঙ্গাধর তিলক, এবং তার সাথে যুক্ত হয়েছিল হচ্ছে শ্রীমতী অ্যানি বেসান্ত। ঠিক আছে, মনে রাখবে। আর বাল গঙ্গাধর তিলকের একটা বিখ্যাত কথা রয়েছে, সেটা হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। এটাও কিন্তু তখন বলেছিল 1916 সালে। ঠিক আছে, 1917 সাল। 1917 সাল এই জন্যই ইম্পর্টেন্ট যে 1917 সালে অ্যানি বেসান্ত ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল কলকাতা অধিবেশনে, এবং ইনি হচ্ছে প্রথম মহিলা। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে
অ্যানি বেসান্ত। মনে রাখবে, প্রথম মহিলা, আমি কিন্তু প্রথম ভারতীয় মহিলা বলিনি, প্রথম ভারতীয় মহিলা কিন্তু সরোজিনী নাইডু, ঠিক আছে। আর প্রথম মহিলা হচ্ছে অ্যানি বেসান্ত, ঠিক আছে। কবে সভাপতি হয়েছিল? 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতি হয়েছিল। 1919 সালে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল কোথায়? অমৃতসরে। আর এর সভাপতি হয়েছিল কে? মতিলাল নেহেরু। আর ভারতের জাতীয় কংগ্রেস খিলাফত আন্দোলনকে সমর্থন জানিয়েছিল এই অধিবেশনে। 1919 সালে কতগুলো ঘটনা ঘটেছিল সেগুলো আমাদের একটু জেনে নিতে হবে। 1919 সালে কি হয়েছিল? রাওলাট আইন হয়েছিল। রাওলাট আইন। এই আইন অনুসারে ইংরেজরা বিনা বিচারে যে কোনো ভারতীয়কে গ্রেপ্তার করতে পারত, ঠিক আছে। আর এই আইনের বিরোধিতা করতে গিয়ে পাঞ্জাবের অমৃতসরে একটা জায়গা ছিল, সেই জায়গাটার নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, ঠিক আছে। সেই জালিয়ানওয়ালাবাগে একত্রিত হয়েছিল। একত্রিত হলে ওইখানে একজন ইংরেজ কর্মচারী ছিল, তার নাম হচ্ছে ডায়ার। ডায়ার ডায়ার কি করেছিল? ওই একদম সমবেত মানুষদের উপরে গুলি চালানোর আদেশ দিয়েছিল, ঠিক আছে। এই ঘটনাটাই হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত আমাদের ভারতের ইতিহাসে। কি? জালি জালিয়ান ওয়ালা বাগ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেটা হয়েছিল কত সালে? 1919 সালের 13ই এপ্রিল, ঠিক আছে। মনে রাখবে এটা। এরপরে আমরা দেখব হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের 1920 সালের কলকাতা অধিবেশন। এই অধিবেশনের সভাপতি ছিল হচ্ছে লালা লাজপত রায়। আর এই অধিবেশনে মহাত্মা গান্ধী অসহযোগ প্রস্তাব উত্থাপন করেছিল। এরপরে আমরা দেখব 1921 সাল। 1921 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভা কোথায় হয়েছিল? আহমেদাবাদ। আর এর সভাপতি ছিল হচ্ছে হাকিম আজমল খান, ঠিক আছে। কেন ইম্পর্টেন্ট 1921 সালের ভারতের জাতীয় কংগ্রেসের এই সভাটা? কারণ কি, এই সভায় জিন্না জাতীয় কংগ্রেস ত্যাগ করেন, ঠিক আছে। মোহাম্মদ আলী জিন্না জাতীয় কংগ্রেস ত্যাগ করেছিল ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? আহমেদাবাদ অধিবেশন 1921 সালে। আর এর সভাপতি ছিল হচ্ছে হাকিম আজমল খান। ওকে, আচ্ছা। এরপরে আমরা দেখবো হচ্ছে 1922 সালটাও আমাদের একটু মনে রাখতে হবে। 1922 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? গয়াতে। আর এর সভাপতি ছিল হচ্ছে সিআর দাস। আর এই সিআর দাস হচ্ছে চিত্তরঞ্জন দাস, এনাকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও বলা হয়। 1922 সাল একটা বিখ্যাত ঘটনা ঘটেছিল 1922 সালে, সেটা হচ্ছে চৌরি চৌরা ঘটনা। চৌরি চৌরা চৌরি চৌরা ঘটনা, এটা হয়েছিল হচ্ছে 1922 সালের 4ঠা ফেব্রুয়ারি, ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডটা হয়েছিল 1919 সালের কত তারিখ বললাম? 13ই এপ্রিল। 1919 সালের 13ই এপ্রিল যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা হয়েছে, তারই প্রতিবাদ করেছিল হচ্ছে এই চৌরি চৌরা ঘটনাতে, ঠিক আছে। উত্তেজিত জনতা কি করেছিল? যে চৌরি চৌরা বলে একটা পুলিশদের থানা ছিল, সেই থানায় আগুন লাগিয়ে দিয়েছিল। এবার আগুন লাগিয়ে দেওয়ার ফলে 22 জন পুলিশ আহত হয়েছিল। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী তার অসহযোগ যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনটা প্রত্যাহার করেছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আরেকটা কোশ্চেন জানতে পারলাম, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন কত সালে হয়? 1920 সালে। আর অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করেন মহাত্মা গান্ধী? বা এরকমও বলতে পারে কোশ্চেনে যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে। এরপরে আমাদের মনে রাখতে হবে 1924 সাল। 1924 সালে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? বেলগাঁওতে। আর এর সভাপতি হয়েছিল হচ্ছে MK গান্ধী, মহাত্মা গান্ধী। পরীক্ষায় কোশ্চেন এরকম থাকে যে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতি হয়েছিল? অ্যান্সার হবে হচ্ছে বেলগাঁও অধিবেশনে। কত সালে হয়েছিল? 1924 সালে। আর এই অধিবেশনে স্বরাজ পার্টি গঠনের কথা বলা হয়েছিল।
1925 সালে আমাদের মনে রাখতে হবে, কারণ 1925 সালে সরোজিনী নাইডু সভাপতি হয়েছিল, ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল সরোজিনী নাইডু 1925 সালে কানপুর অধিবেশনে হয়েছিল। এবং এই সরোজিনী নাইডু হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। ঠিক আছে, প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ত। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ত, আমি আগেও বলেছি। 1917 সালে কলকাতা অধিবেশনে হয়েছিল। আর 1925 সালে কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি নিযুক্ত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে, এরপরে আমাদের দেখতে হবে 1929 সাল। 1929 সালে কি হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনটা কোথায় হয়েছিল? 1929 সালে লাহোরে হয়েছিল। আর এর সভাপতি ছিল হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে, জওহরলাল নেহেরু হয়েছিল হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কোন অধিবেশনে? 1929 সালের লাহোর অধিবেশনে। আর এইখানে এই অধিবেশনে সাইমন কমিশনের বয়কটের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করা হয়েছিল। ঠিক আছে, 1929 সালে। আর এই 1929 সালে প্রথমবারের জন্য পূর্ণ স্বরাজ পূর্ণ স্বরাজের প্রস্তাব ওঠে। পূর্ণ স্বরাজের প্রস্তাব পূর্ণ স্বরাজের প্রস্তাব ওঠে। পূর্ণ স্বরাজ মানে হচ্ছে পূর্ণ স্বাধীনতা। অনেক সময় কিন্তু এরকমও কোশ্চেনে থাকে, পূর্ণ স্বাধীনতার প্রস্তাব ওঠে কোন অধিবেশনে। ঠিক আছে, তো কি হবে? 1929 সালের লাহোর অধিবেশনে। আর সভাপতি হচ্ছে জওহরলাল নেহেরু। আচ্ছা, 1930 সালে করাচি অধিবেশনেও জওহরলাল নেহেরু সভাপতি হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসে। আচ্ছা, আর 1930 সালে জওহরলাল নেহেরু বলেছিল যে আহ, আজ থেকে, অর্থাৎ 1930 সালের 26শে জানুয়ারি 26শে জানুয়ারি থেকে ভারতবর্ষ কি করবে? স্বাধীনতা দিবস পালন করবে। ঠিক আছে, 1930 সালে 26শে জানুয়ারি থেকে ভারতবর্ষ স্বাধীনতা দিবস পালন করবে, এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখব হচ্ছে 1931 সাল। 1931 সাল 1931 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? করাচিতে হয়েছিল। আর এর সভাপতি ছিল হচ্ছে বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেলকে ভারতের কি বলা হয়? আয়রন ম্যান বলা হয়। ঠিক আছে, ভারতের আয়রন ম্যান বলা হয় হচ্ছে কাকে? বল্লভভাই প্যাটেলকে। দাদাভাই নৌরোজি যখন পড়াচ্ছিলাম, দাদাভাই নৌরোজি, ওইখানে তোমাদের একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, যে দাদাভাই নৌরোজিকে কিন্তু বলা হয় ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তোমরা প্রত্যেকেই জানো হয়তো। ভারতের প্রবীণ মানব বলা হয় হচ্ছে দাদাভাই নৌরোজিকে। দাদাভাই নৌরোজির আরেকটা নাম আছে, সেটা অনেকেই হয়তো জানো না তোমরা। তার নাম হচ্ছে কি? গ্ল্যাড স্টোন। ভারতের গ্ল্যাড স্টোন বলা হয় হচ্ছে দাদাভাই নৌরোজিকে। ঠিক আছে, এটাও মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভারতের গ্ল্যাড স্টোন বলা হয় হচ্ছে কাকে? দাদাভাই নৌরোজিকে। ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে? দাদাভাই নৌরোজিকে। আর আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় হচ্ছে কাকে? সর্দার বল্লভভাই প্যাটেলকে। আর সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় কংগ্রেসের 1931 সালের করাচি অধিবেশনে সভাপতি হয়েছিল। এই 1931 সালে আরো কিছু জিনিস হয়েছিল, সেটা হচ্ছে কি? গান্ধী আরউইন চুক্তি। গান্ধী আরউইন আরউইন চুক্তি। ঠিক আছে, 1931 সালে হয়েছিল হচ্ছে গান্ধী আরউইন চুক্তি। এই গান্ধী আরউইন চুক্তির অপর আরেকটা নাম হচ্ছে দিল্লি চুক্তি। দিল্লি চুক্তি। ঠিক আছে, পরীক্ষায় অনেক সময় এরকমও আসতে পারে যে দিল্লি চুক্তি কত সালে হয়েছিল? 1931 সালে। ঠিক আছে, 1931 সালে যখন করাচি অধিবেশন হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের, তখন সভাপতি কে ছিল বললাম? সর্দার বল্লভভাই প্যাটেল। আর এই অধিবেশনে এই অধিবেশনে কি করা হয়েছিল? মৌলিক মৌলিক অধিকার ও
অর্থনৈতিক নীতি, অর্থনৈতিক নীতি, মৌলিক অধিকার আর অর্থনৈতিক নীতির একটা খসড়া, সেই খসড়াটা প্রকাশ করেছিল হচ্ছে কে, জওহরলাল নেহরু। পরীক্ষায় কিন্তু এরকমও কোশ্চেন আসে যে ভারতের জাতীয় কংগ্রেসের 1931 সালের করাচি অধিবেশনে সর্দার বল্লভভাই প্যাটেল যখন সভাপতি ছিল, তখন মৌলিক অধিকার ও অর্থনৈতিক নীতির খসড়া কে রচনা করেছিলেন? তো অ্যান্সার হবে হচ্ছে কে, জওহরলাল নেহরু। এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে। আচ্ছা, এরপরে 1931 সালে আরো একটা বিখ্যাত ঘটনা ঘটেছিল, সেটা কি? সেটা হচ্ছে ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল। শুধু ভগৎ সিং না, তিনজনের ফাঁসি হয়েছিল। ভগৎ সিং, রাজগুরু আর হচ্ছে সুখদেব। 1931 সালের 23 মার্চ এই তিনজনের ফাঁসি হয়েছিল। কার কার বললাম? ভগৎ সিং, রাজগুরু আর সুখদেব, এই তিনজনের ফাঁসি হয়েছিল। ওকে, এরপরে আমরা দেখব 1934 সাল। 1934 সাল এই কারণেই আমাদের মনে রাখতে হবে, কারণ রাজেন্দ্র প্রসাদ ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল এই বছরটাতে। আর কোন অধিবেশনে হয়েছিল? বোম্বে অধিবেশনে। মনে রাখবে এটা। আচ্ছা, এরপরে এরপরে আমাদের মনে রাখতে হবে 1938 সাল। তার কারণ হচ্ছে 1938 সালে সুভাষচন্দ্র বসু হরিপুর অধিবেশনে প্রথমবারের জন্য ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এসেছে, আগামী দিনে যে পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষাতেও আসতে পারে। আচ্ছা, এরপরে 1939 সালে ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য আবার সভাপতি হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের। কাকে হারিয়ে? নির্বাচনে পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য সভাপতি হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের। ঠিক আছে, ত্রিপুরী অধিবেশনে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট বন্ধুরা, ঠিক আছে। কিন্তু এই সময় মহাত্মা গান্ধী আর সুভাষচন্দ্র বসুর মধ্যে একটা মতবিরোধ দেখা দেয়। মতবিরোধটার কারণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সরাসরি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করতে চেয়েছিল, আর মহাত্মা গান্ধী সরাসরি লড়াই করতে চায়নি। সরাসরি লড়াই না করে উনি অহিংসার পথ ধরে দেশকে স্বাধীন করতে চেয়েছিল। এই কারণের জন্য সুভাষচন্দ্র বসু কি করেছিল? সভাপতি পদত্যাগ করেছিল। পদত্যাগ করে নেতাজি 1939 সালে 3রা মে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল। ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল, ঠিক আছে। মনে রাখবে বন্ধুরা, আসে কিন্তু ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। কবে? 1939 সালের 3রা মে। নেতাজি সম্পর্কে আমি আরো দুই একটা পয়েন্ট বলে রাখি, যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। নেতাজি যখন ফরওয়ার্ড ব্লক তৈরি করলো, কবে তৈরি করলো ফরওয়ার্ড ব্লক? একটু আগে বললাম 1939 সালের 3রা মে। তখন ইংরেজরা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে নেতাজিকে কি করলো? এলগিন রোডের নিজের বাড়িতে, এলগিন রোডের, নেতাজির একটা নিজের বাড়ি ছিল এলগিন রোডের পাশে। কি বললাম? এলগিন রোড। এলগিন রোডের বাড়িতে নেতাজিকে কি করলো? গৃহবন্দী করে রাখলো। সালটা হচ্ছে 1941 সাল। তখন নেতাজি এই 1941 সালে একটা ছদ্মনাম ধারণ করেছিল। কি নাম? ছদ্মনাম মোহাম্মদ জিয়াউদ্দিন। মোহাম্মদ জিয়াউদ্দিন। এই ছদ্মনাম ধারণ করে বাড়ি থেকে উনি পলায়ন করেছিল। মাথায় বড় পাগড়ি, মুখে বড় বড় দাড়ি গোঁফ, ঠিক আছে, এইগুলো সেজে ছদ্মনাম ধারণ করেছিল কি? মোহাম্মদ জিয়াউদ্দিন। এই ছদ্মনাম ধারণ করে উনি বাড়ি থেকে পলায়ন করেছিল। আর ইনাকে মোহাম্মদ জিয়াউদ্দিন অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাহায্য করেছিল কে? শিশির কুমার বোস। শিশির কুমার বোস, ঠিক আছে। শিশির কুমার বোস এই নেতাজিকে এলগিন রোডের রাস্তা ধরে নিয়ে গেল কোথায়? বিহারের গোমো রেল স্টেশনে। গোমো থেকে উনি আফগানিস্তান হয়ে বার্লিনে চলে যায়। বার্লিন অর্থাৎ জার্মানিতে চলে যায়।
জার্মানিতে গেছিল উনি হিটলারের সাহায্যের জন্য, কিন্তু তাতে কোনো ফল হয়নি বলে উনি জার্মানি থেকে কোথায় চলে যায়? জাপানে চলে যায়। জার্মানি থেকে জাপান। সালটা হচ্ছে 1943 সাল। 1943 সাল। এই জার্মানি থেকে জাপানে উনি সাবমেরিনে করে গেছিল। জার্মানি যে সাবমেরিনটার নাম ছিল, সেই সাবমেরিনটার নাম হচ্ছে U-180। মাঝপথে ভারত মহাসাগরে, জার্মানি থেকে জাপানে যেতে গেলে ভারত মহাসাগরের উপর দিয়ে, ভেতর দিয়ে যেতে হয়। আর ভারত মহাসাগরের একটা জায়গা ছিল, তার নাম হচ্ছে মাদাগাস্কার। সেই মাদাগাস্কারে কি হয়েছিল, জার্মানির সাবমেরিন থেকে জাপানের সাবমেরিনে উনি গেছিল। ঠিক আছে, জাপানের সাবমেরিনের নাম হচ্ছে I-29। প্রায় 90 দিন টাইম লেগেছিল। 90 দিন টাইম লেগেছিল। ঠিক আছে, জার্মানি থেকে জাপানে যেতে। আর এই জার্মানি থেকে জাপানে এসে, জাপানের সিঙ্গাপুর বলে একটা জায়গা আছে, সিঙ্গাপুর, এই সিঙ্গাপুরে এসে 1943 সালে 21শে অক্টোবর, ঠিক আছে, 1943 সালে 21শে অক্টোবর আজাদ হিন্দ ফৌজ তৈরি করে। আজাদ আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ তৈরি করে। ঠিক আছে, যদিও আজাদ হিন্দ ফৌজ সবার প্রথমে তৈরি করেছিল হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং, এটাও পরীক্ষায় আসে, ক্যাপ্টেন মোহন সিং সবার প্রথমে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিল 1942 সালে। এটাও লিখে রাখো বন্ধুরা। ঠিক আছে, ক্যাপ্টেন মোহন সিং। পরীক্ষায় এরকম যদি থাকে যে আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেছিল, তখন কিন্তু অ্যান্সার হবে হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং। ঠিক আছে, আর যদি বলা হয় যে পরীক্ষায় এরকম যদি কোশ্চেন থাকে যে আজাদ হিন্দ ফৌজ কে পুনর্গঠন করেছিল, বা কে গঠন করেছিল, বা কে গঠিত করেছিল, তখন কিন্তু অ্যান্সার হবে হচ্ছে সুভাষচন্দ্র বসু। এটা কিন্তু মনে রাখবে। আর এই আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনীরা, ঠিক আছে, আমাদের সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি দিয়েছিল। 1947 সাল, এটাও আমাদের মনে রাখতে হবে। স্বাধীনতার প্রাক্কালে, অর্থাৎ স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল কে? আচার্য কৃপালিনী। ঠিক আছে, মিরাটে হয়েছিল জাতীয় কংগ্রেসের অধিবেশনটা। কোথায় হয়েছিল? মিরাটে হয়েছিল। আর সভাপতি ছিল আচার্য কৃপালিনী। আর স্বাধীনতার পর প্রথম ভারতীয় যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল, তিনি হচ্ছে কে? পট্টভি সীতারামাইয়া। তাহলে এই ছিল হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা তাহলে দেখে নেব রেলের বিগত বছরগুলোতে যে সমস্ত কোশ্চেন গুলো এসেছিল ভারতের জাতীয় কংগ্রেস থেকে, সেই কোশ্চেন। সবার প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা অ্যান্সার আমরা প্রত্যেকেই পারবো। এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন বি। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল হচ্ছে মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? প্রথম অধিবেশনের সভাপতি হচ্ছে কে? ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, আচ্ছা, এরপরের কোশ্চেন, দাদাভাই নৌরোজি কয়বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? এটা রেলের গ্রুপ ডির একটা কোশ্চেন। তো কি হবে অ্যান্সার? 3বার। প্রথমবার হয়েছিল 1886 সালে, দ্বিতীয়বার 1893 সালে, 1886 সালে কলকাতাতে হয়েছিল। আচ্ছা, 1893 সালে হয়েছিল কোথায়? 1893 সালে হয়েছিল হচ্ছে লাহোরে। আর হয়েছিল 1906 সালে, 1906 সালে হয়েছিল হচ্ছে কলকাতায়। এই 1906 সালে এই অধিবেশনে কিন্তু স্বরাজের প্রস্তাব ওঠে। স্বরাজ, ঠিক আছে, স্বরাজের প্রস্তাব, পূর্ণ স্বরাজ না কিন্তু, পূর্ণ স্বরাজের প্রস্তাব ওঠে কিন্তু 1929 সালের লাহোর অধিবেশনে। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, পূর্ণ স্বাধীনতার প্রস্তাব, অর্থাৎ পূর্ণ স্বাধীনতার প্রস্তাব কোন কংগ্রেস অধিবেশনে গৃহীত হয়েছিল? তো এটার অ্যান্সার আমি একটু আগেই বলে দিলাম, কি হবে? 1929 সালের লাহোর অধিবেশনে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে,
লখনৌ চুক্তি বা লখনৌ প্যাক্ট কত সালে হয়েছিল? লখনৌ চুক্তি হয়েছিল হচ্ছে 1916 সালে। লখনৌ চুক্তি হয়েছিল 1916 সালে। আর এটা হয়েছিল হচ্ছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? লখনৌ অধিবেশনে হয়েছিল। আর এই অধিবেশনের গুরুত্ব কি ছিল? যে মুসলিম লীগ ভারতের জাতীয় কংগ্রেসের সাথে একই সাথে অধিবেশনে বসেছিল। একই সাথে অধিবেশনে বসে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে 1907 সালের সুরাট অধিবেশনে কি ঘটেছিল? তো কি হবে অ্যান্সার? কংগ্রেসের বিভাজন। 1907 সালের সুরাট অধিবেশনে কংগ্রেসের বিভাজন হয়েছিল। আর কংগ্রেসের আবার একসাথে মানে বিভাজন মানে আবার চরমপন্থী আর নরমপন্থী আবার এক হয়েছিল কোন অধিবেশনে? 1916 সালের 1916 সালের লখনৌ অধিবেশনে। ঠিক আছে, 1916 সালের লখনৌ অধিবেশনে। ঠিক আছে, যে বছরে পুনা চুক্তি হয়েছিল। ঠিক আছে, বা পুনা প্যাক্ট হয়েছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো কি হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যানি বেসান্ত। ঠিক আছে, প্রথম মহিলা সভাপতি বলেছে। প্রথম ভারতীয় বললে যদি প্রথম ভারতীয় বলতো, প্রথম ভারতীয় মহিলা, প্রথম ভারতীয় মহিলা, তাহলে কি হতো অ্যান্সার? তাহলে হতো হচ্ছে সরোজিনী নাইডু। ঠিক আছে, আর সরোজিনী নাইডু কত সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল? 1925 সালে, কানপুর অধিবেশন, মনে রাখবে, কানপুর অধিবেশন। আর অ্যানি বেসান্ত 1917 সালে, কলকাতা অধিবেশন। ঠিক আছে, কলকাতা, মনে রাখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধী আরোইন চুক্তি অনুমোদিত হয়েছিল? কোন অধিবেশনে? কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, করাচি অধিবেশনে, যেটা হয়েছিল 1931 সালে। 1931 সালে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। 1931 সালে ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল, গান্ধী আরোইন চুক্তি হয়েছিল। তারপরে এই অধিবেশনে, করাচি অধিবেশনের সভাপতি কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। আর জওহরলাল নেহেরু মৌলিক অধিকার আর অর্থনৈতিক নীতির খসড়া প্রকাশ করেছিল এই অধিবেশনে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো আজকের লাস্ট কোশ্চেন। ভারতের জাতীয় কংগ্রেসের 1938 সালের হরিপুর অধিবেশনের সভাপতি কে ছিলেন? এর অ্যান্সার কি হবে? সুভাষচন্দ্র বসু। এই ছিল ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কে বিস্তারিত তথ্য। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখো, তাহলে এরকম কোনো ভিডিও আসলে সবার প্রথমে তোমার নোটিফিকেশনে চলে যাবে। আর যদি তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8609844100। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও, তাহলে তোমাদেরকে আমি গ্রুপে অ্যাড করে দেবো। তাহলে বাই বন্ধুরা, তোমার ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।